নাম শেরপুর 3 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে যে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপিত বিষয়টি হচ্ছে শিশু খাদ্য ও শুকনো খাবারের প্যাকেটে আরবি হরফের লেখা নিষিদ্ধকরণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা একেবারে গারো পাহাড়ের মেঘালয়ের কুলগাসা শ্রীবর্দী জিনাইগাতি এক পাহাড়ি জনপদ। মাননীয় স্পিকার, চলার পথে রাস্তাঘাটে আমাদের চোখে পড়ে শিশুর খাদ্যের খালি প্যাকেটে এবং অন্যান্য শুকনো খাবারের খালি প্যাকেটে মাটিতে পড়ে আছে এবং আর তাতে আরবি হরফের বিভিন্ন রকমের লেখা থাকে এবং আমাদের মনের অজান্তে পায়ের নিচে পিষ্ট হয়, যা আমাদের ধর্মীয় অনুশাসনের পরিপন্থী। তাছাড়া আরবি হরফের লেখা পায়ে দিয়ে পিষ্ট একটি পাপ কাজও বটে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীর নিকট আমার আবেদন হচ্ছে যে এই যে আরবি হরফের লেখা নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন। অতএব এই বিষয়ে যথার্থ পদক্ষেপ গ্রহণের জন্য সবিনয়ে আপনার মাধ্যমে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন শানু, শেরপুর 1 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব শরীফুল ইসলাম জিন্না, বগুড়া 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের উত্থাপনের বিষয় আমার নির্বাচনী এলাকা 37 বগুড়া 2 এর ভিতর দিয়ে প্রবাহিত করতোয়া নদী খনন প্রসঙ্গে। আসসালামু আলাইকুম। 4.5 লক্ষ অধ্যুষিত জনসংখ্যা অধ্যুষিত শস্য ভাণ্ডার খাত আমার নির্বাচনী এলাকা 37 বগুড়া 2 শিবগঞ্জ। আমার নির্বাচনী এলাকার মধ্য দিয়ে করতোয়া নদী প্রবাহিত। প্রবাহমান এই নদীটি কৃষি, খামারবাড়ি ও ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদীটি দীর্ঘদিন যাবৎ খনন অভাবে ওয়ার বুকে পলল পড়ে ভরাট হওয়ায় নাব্যতা হারিয়েছে, যে কারণে বর্ষা মৌসুমে নদীতে পানি ধারণ ক্ষমতা থাকে না বললেই চলে। এরূপ অবস্থায় অবৈধ দখলদাররা কোনো অংশে নদীর গতিপথ ভরাট করে তাদের দখলে রাখছে, যার ফলে নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমার সংসদীয় এলাকার কৃষি জমি সহ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন। তাই জনবহুল আমার এলাকার কৃষি ও জীববৈচিত্র্যের মারাত্মক ঝুঁকি হ্রাস ও নদী দখলমুক্ত রাখতে জনস্বার্থে নদীটি খনন করা সহ নদীর উভয় পারে বৃক্ষরোপণ সহ ওয়াকওয়ে নির্মাণ করা আবশ্যক ও জরুরি। বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, জনস্বার্থে অবিলম্বে নদীটি খনন করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সুলাইমান সেলিম, ঢাকা 7 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব ফেরদৌস আহমেদ, ঢাকা 10 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনের বিষয় ক্যান্সার চিকিৎসা নিয়ে রোগীদের ভয় দুশ্চিন্তা রোধে সচেতনতা বাড়ানো প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ক্যান্সার শব্দটি শোনার সাথে সাথে একজন রোগী এবং তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েন। এর মূল কারণ হলো ক্যান্সার কি এবং কি কি চিকিৎসা রয়েছে, এই চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কি, এসব বিষয়ে মানুষের সচেতনতা এখনো যথেষ্টভাবেই কম। ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য না হওয়ায় এবং রোগীদের সেবার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হতে হয়। সরকারের পক্ষ থেকে যদিও বিভিন্ন ধরনের সহযোগিতা আছে, তারপরও অনেক রোগী ক্যান্সারের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন। ক্যান্সারের চিকিৎসা দীর্ঘ এবং অনেক ব্যয় সাপেক্ষ। আমাদের দেশের বেশিরভাগ ক্যান্সার রোগীর পরিবারের পক্ষেই এই চিকিৎসা সঠিকভাবে চালিয়ে যাওয়াটা বেশ দুষ্কর হয়ে পড়ে। তাছাড়া ক্যান্সার সার্ভাইভার তাদের চিকিৎসা পরবর্তী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আরও রয়েছে দ্বিতীয়বার ক্যান্সার ফিরে আসার আশঙ্কা।
এটাই সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কারণ একবার চিকিৎসা করানোর পর সেই পরিবারটি মানসিকভাবে এবং আর্থিকভাবে ভেঙে পড়েন। তাই দ্বিতীয়বার যখন ক্যান্সার ফিরে আসে, এই সার্ভাইভারদের পক্ষে সেটাকে চালিয়ে যাওয়া, সে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া অনেক কষ্ট। কারণ তারা চাকুরির ক্ষেত্রে থেকে কোনো আলাদা সুযোগ পায় না, পরিবার থেকে অবহেলা, কারণ একবার পরিবার চিকিৎসা করে ভেঙে পড়ে। তো এই সমস্ত ব্যাপারে আমার কাছে মনে হয় ক্যান্সার চিকিৎসা নিয়ে রোগীদের ভয় দুশ্চিন্তা রোধে সচেতনতা বাড়ানোর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিষয়টি অতীব জরুরি বিধায় এবং জনগুরুত্বপূর্ণ বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ময়মনসিংহ 11। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের উত্থাপনের বিষয়, আমার নির্বাচন এলাকা ভালুকা উপজেলা 11টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। দীর্ঘদিন যাবৎ আমার নির্বাচন এলাকার জনসাধারণ বন বিভাগের কর্মকর্তা ধারা মামলা মোকদ্দমা সহ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। এলাকার সাধারণ জনগণ যখন তাদের পরিবারের বসবাসের জন্য বসত বাড়ি তৈরি ও জমি বিক্রি করতে যান, তখন বন বিভাগের কর্মকর্তারা তাদের জায়গা বলে দাবি করেন। সরকারি যে নকশা আছে সেই নকশায় বনভূমি জনসাধারণের সম্পত্তি একত্রীভূত করা, একই দাগে সাধারণ মানুষের ব্যক্তিগত জমি ও বনের জমি রয়েছে। উদাহরণস্বরূপ দেখা যায়, এক দাগে 400 একর জমি রয়েছে, সেখানে বনের দাবি 30 থেকে 40 একর, বাকিটুকু কৃষক ও সাধারণ জনগণের জমি। কিন্তু কোন অংশে সাধারণ মানুষের জমি ও কোন অংশে বনের জমি তা চিহ্নিত করা নাই। আমার নির্বাচন এলাকা বালুকা সাধারণ জনগণের ব্যক্তিগত জমি এবং বন বিভাগের জমি ডিমার্গেশন করে এর মাধ্যমে চিহ্নিত করে উক্ত এলাকার সাধারণ জনগণ ও কৃষকের জমি বুঝিয়ে দেওয়া হোক এবং বন বিভাগের কর্মকর্তা কর্তৃক হয়রানি, মামলা, নির্যাতন থেকে আমার এলাকার জনগণকে মুক্তি দেওয়া হোক। বিষয়টি অতীব জরুরি, জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 5। 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্তরপূর্ণীয় বিষয় হচ্ছে দেশের সরকারি আলিয়া মাদ্রাসা সমূহ নিয়ে। আমরা জানি যে আমাদের দেশে 3টি পূর্ণ সরকারি মাদ্রাসা রয়েছে। একটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, একটি হচ্ছে ঢাকা মাদ্রাসা আলিয়া ঢাকা এবং একটি হচ্ছে বগুড়া আলিয়া মাদ্রাসা। এই 3টি মাদ্রাসার অত্যন্ত দুরবস্থা বিদ্যমান। এখানে 1913 সালে প্রতিষ্ঠিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, যেটি অত্যন্ত গুরুত্ব বহন করে আসছিল, ইদানিং দেখা যাচ্ছে যে এই মাদ্রাসায় 21টি পদের মধ্যে 18টি পদই শূন্য রয়েছে, খালি রয়েছে। শিক্ষকদের ক্ষেত্রে সৃজিত পদ, কর্মচারীদের 21টি পদের মধ্যে 17টি পদই খালি রয়েছে এবং আরো 14টি পদ খালি রয়েছে বিভিন্ন পর্যায়ের। এই অবস্থায় একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। তাই জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অপরিহার্য এবং এই বিষয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই 3টি সরকারি আলিয়া মাদ্রাসা যাতে পূর্ণাঙ্গ এবং জোরদারভাবে চলতে পারে সে বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং কারিগরি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর উপর প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হলো। জি বলুন, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক। নেসলে শিশু খাদ্যে উচ্চ মাত্রা চিনি। বিশ্বের বৃহৎ খাদ্য প্রস্তুতকারী সুইস কোম্পানি নেসলের সেরেলেক ও নিডুতে উচ্চমাত্রা চিনির উপস্থিতি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী
শিশু খাদ্যে চিনি যুক্ত না করার বিষয়ে নির্দেশনা রয়েছে। এই নীতিমালা ইউরোপের দেশগুলির ক্ষেত্রে মানা হলেও ভিন্ন চিত্র বাংলাদেশ সহ ভারত এবং এশিয়ার দেশগুলিতে। এর মধ্যে বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসাবে নিয়ে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ভারত সরকার। নেসলে শিশু খাদ্যে চিনির উপস্থিতি নিয়ে গবেষণা করে সুইজারল্যান্ড ভিত্তিক অলাভজনক বেসরকারি সংস্থা পাবলিক আইও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক তাদের যৌথ গবেষণায় বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশগুলিতে বিক্রি করা নেসলে দুটি শিশু খাদ্যে উচ্চ মাত্রা চিনি যুক্ত করার প্রমাণ পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনটির সামনে আনে এবং প্রতিবেদনে বলে নেসলে আন্তর্জাতিক নীতিমালা মেনে ইউরোপের দেশগুলিতে সেরেলাক এবং নিডু তৈরি ও বাজারজাত করছে, কিন্তু এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলিতে তারা সেই বিষয়টা আমলে নিচ্ছে না। এসব দেশে একই খাদ্যে অতিরিক্ত চিনি ও মধু মেশানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সেরেলাক প্রতি 100 গ্রামে চিনি রয়েছে 3.3 গ্রাম, ভারত ও পাকিস্তানের পরিমাণ 2.7 গ্রাম, থাইল্যান্ডে 3.2 গ্রাম, ইন্দোনেশিয়া 3.8 গ্রাম। অতিরিক্ত এই চিনি ব্যবহারের কথা পণ্যের গায়ে উল্লেখ করছে না নেসলে। ভিটামিন, মিনারেল ও অন্যান্য উপাদান থাকলেও গোপন করা হয়েছে উচ্চ মাত্রায় চিনি ব্যবহারের কথা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নেসলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হলো যে এই মানে শিশুরা যে খাবারটা খায় অতিরিক্ত চিনি এবং মধু মিশ্রণের ফলে, যেটা ইউরোপে নিষিদ্ধ, আমাদের দেশে এই বিষয়টা নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে চিন্তা করছেন না। এবং এখানে লেখা আছে যে দুইটা জিনিস খাওয়ানোর ফলে বাচ্চা যখন বড় হয় তাদের ডায়াবেটিস সহ অনেকগুলি রোগ এই কারণে কিন্তু এই অতিরিক্ত চিনি খাওয়ার ফলে কিন্তু হয়। আমার মনে হয় এই যে নেসলের মতো, নিডুর মতো এই দুধ, এগুলি আমাদের দেশের অনেক অভিজাত পরিবারের শিক্ষিত মানুষের যারা অবস্থা ভালো তাদের ছেলেমেয়েরা খায়, এবং এটা খুবই একটা যেহেতু স্বাস্থ্যসম্মত এবং অনেক দেশে ইউরোপে এটা নিষেধ করা হয়েছে, তা আমি দাবি করব সরকারের কাছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় অতি জরুরি ভিত্তিতে এই বিষয়টার দিকে দৃষ্টি দিয়ে আমাদের শিশু খাদ্যের, যাতে শিশুরা ভবিষ্যতে এই কোনো রোগে আক্রান্ত, এই ধরনের রোগে আক্রান্ত না হয়, এই যে এই খাদ্যের ফলে এই বিষয়টা ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরীকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ 1973-এর 12 ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2022 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ 1973-এর 12 ধারার বিধান মোতাবেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2022 সালের বার্ষিক প্রতিবেদন এই মহান সংসদে উপস্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানকে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আমি ওয়াসিকা আয়েশা খান, অর্থ প্রতিমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়ন কল্পে আনিত একটি বিল, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক।
কিশোরগঞ্জ স্পিকার, পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধানকল্পে প্রণীত আইন। উদ্দেশ্য এবং কারণে স্পিকার লেখা আছে যে এটা একটা নতুন আইন। এই ধরনের আইন বাংলাদেশে ইতিপূর্বে ছিল না বা বিদ্যমান নাই। বাংলাদেশ ব্যাংকের অর্ডার 1972 আর্টিকেল 7A(e) অনুযায়ী বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশন 2014 এবং রেগুলেশনস অন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার 2014 কে ফলো করে ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকের সাথে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কে ফলো করে চুক্তির মাধ্যমে তাদের কার্যক্রমটা চালায়। পরিপূর্ণ কোন আইন নাই, আইন তো দরকার, ঠিক আছে, কিন্তু এই ব্যাংকের সাথে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহ পরিশোধ কার্যক্রম নিয়ন্ত্রণে যাতে একটা নিয়ন্ত্রণ আছে, এদেরকেও এই আইনে আনার প্রস্তাব করা হয়েছে। স্পিকার, আমার প্রশ্নটা হলো, এটা একটা পরিপূর্ণ নতুন আইন, দেশে এই ধরনের কোনো আইন নাই, এই আইনের কপিটাও আমরা কিন্তু এর আগে পাই নাই। আমরা যারা পার্লামেন্টে আছি, যখন সরকার একটা আইন আনবে, যদি 2-3 দিন আগে আমরা না পাই, এই সম্পর্কে ধারণা না নিতে পারি, তাহলে এই আইনের উপরে আমরা বিতর্কটা কি করব, ডিবেটটা কি করব, এটা কিভাবে পাস করব। এবং এটার সাথে যেহেতু জনগণ সম্পৃক্ততা আছে, প্রাইভেট পার্সন সম্পৃক্ত আছে, তাই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী মোদীকে বলবো যে আইনটা প্রত্যাহার করে এটা আরো এলাবোরেট, যাতে পাবলিক আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফোরামে, যাতে মানুষের জানতে পারে এবং আমরা ওই বিষয়টা স্টাডি করতে পারি। এই বিলটা আমাদের কাছে যেহেতু আছে, স্টাডি করতে পারি। এইটাই সময়টা দেওয়ার জন্য আপনি বিলটা প্রত্যাহার করে একটা সময় দিয়ে প্রয়োজনে বাজেট সেশনে আপনি এই আইনটা আবার আনতে পারেন। কিন্তু আইন সম্পর্কে আমাদের ধারণাটা নেওয়া প্রয়োজন, এবং এটা একটা নতুন আইন, সারা দেশে এই আইন নিয়ে একটা ডিবেটের, পাবলিক ডিবেটের প্রয়োজন মাননীয় স্পিকার। সেই জন্য এই আইনটা প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মোদীর কাছে আমি প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এ ব্যাপারে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা সংক্রান্ত বিদ্যমান কোনো আইন নাই। মাননীয় সদস্য ঠিকই বলেছেন। পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজন। এই উদ্দেশ্যে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আইনটি প্রণীত হলে চতুর্থ শিল্প বিপ্লবের আলোকে আর্থিক সেবায় উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন আর্থিক সেবার উদ্ভবকে উৎসাহিত করা সম্ভব হবে। সাধারণ জনগণকে সহজে, সুলভে ও নিরাপদে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে। এক ও অভিন্ন আইনের আওতায় দেশের ভিতরে আর্থিক লেনদেন পরিচালনা করা সম্ভব হবে এবং লেনদেনে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার ফলে যে আর্থিক ঝুঁকি তৈরি হচ্ছে সেটি কমানো সহজ হবে। লেনদেনের তৃতীয় পক্ষ হিসেবে অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন, দায় দায়িত্ব নির্দিষ্টকরণ, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের লেনদেনে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে এবং যে কারো পক্ষে তৃতীয় পক্ষ সেজে প্রতারণার বা গ্রাহক হয়রানির সুযোগ বন্ধ হবে। অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া ও তদারকির আইনগত ভিত্তি থাকবে বলে পরিশোধ সেবা দেওয়ার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে অনিয়মের আশঙ্কা কমবে। যেসব প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে পরিশোধ সেবা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এবং বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট অন্য আইনের উপর নির্ভরশীলতা কমবে, ফলে আইন প্রয়োগে জটিলতা কমবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিশোধ ব্যবস্থায় গতি ও নতুনত্ব আনা যাবে এবং লেনদেনে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের দায় দায়িত্ব সুনির্দিষ্ট করা সম্ভব হবে।
গ্রাহকের স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে। এই পর্যায়ে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য আপনার মাধ্যমে এই মহান সংসদকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ওয়াসিকা আয়েশা খান, অর্থ প্রতিমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন হিসেবে এই উদ্দেশ্যে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানকে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 সম্পর্কে সংসদে রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি ওয়াসিকা আয়েশা খান, অর্থ প্রতিমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত পরিশোধ নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 আগামী 15 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 পরীক্ষাপূর্বক 15 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 24 বৈশাখ 1431 7 মে 2024 মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।